তড়িৎ ঋণাত্মকতা। এই তড়িৎ ঋণাত্মকতা একে ইংরেজিতে বলে ইলেকট্রোনেগেটিভিটি। এই ইলেকট্রোনেগেটিভিটি ইএন দিয়ে লেখা হয়। দেখো তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? ধরো এ আর বি দুটো মৌল যারা সমযোজী বন্ধনে আবদ্ধ, এরা সমযোজী বন্ধনে আবদ্ধ। এই সমযোজী বন্ধন তৈরি করতে গেলে কি হচ্ছে, এখানে মিনিমাম এক জোড়া ইলেকট্রন লাগছে। এই বন্ধনী ইলেকট্রন জোড়কে এ আর বি প্রত্যেকে নিজের দিকে টানার চেষ্টা করে। এই যে টানার যে ক্ষমতা বা প্রবণতা, এটাকেই বলা হয় ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। এবার সংজ্ঞাটা এখানে দেখো দেওয়া আছে, সমযোজী বন্ধনে আবদ্ধ কোনো মৌলের পরমাণু, ধরে নিচ্ছি এই মৌলের পরমাণু একটা, ওই বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে, এই যে দুটো ইলেকট্রন এই যে জোড় তৈরি করলো একটা ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে বলা হবে ওই মৌলের, অর্থাৎ এ বা বি যাকে ধরবো, তার তড়িৎ ঋণাত্মকতা। এবার তড়িৎ ঋণাত্মকতার মানগুলো কিসের উপর নির্ভর করে আমরা, আচ্ছা তার আগে বলে দিই তড়িৎ ঋণাত্মকতার পর্যায় সারণীতে কিভাবে পরিবর্তিত হয়। তড়িৎ ঋণাত্মকতার মান পর্যায় সারণীতে কিভাবে পরিবর্তিত হয়, দেখো পর্যায় সারণীতে হয় আমরা উপর থেকে নিচের দিকে যাব, বা আরেকটা হতে পারে কি বাম থেকে ডান দিকে যাব। তাহলে বাম থেকে ডান দিকে গেলে এটাকে বলা হয় নির্দিষ্ট পর্যায়। তাহলে নির্দিষ্ট পর্যায়ে যখন বাম থেকে ডান দিকের দিকে যাব, তখন কি হবে, বাম থেকে ডান দিকে গেলে ধরো দ্বিতীয় পর্যায়ের মৌলগুলো যদি আমরা ধরি, দ্বিতীয় পর্যায়ের মৌলের ক্ষেত্রে কি আছে, লিথিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, এইভাবে মৌলগুলোকে যদি আমরা ধরি, এই মৌলগুলোর মধ্যে দেখা যাবে যে লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত, 3, 4, 5, 6, 7, 8, 9। এটা যেহেতু দ্বিতীয় পর্যায়ে, তাহলে সাধারণভাবে কি হবে, নিউক্লিয়াসের বাইরে প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ। এই দ্বিতীয় কক্ষপথে শেষ যে ইলেকট্রনগুলো, এদের কি হবে, দ্বিতীয় কক্ষপথে আছে। তাহলে নিউক্লিয়াস থেকে এই যে কক্ষপথটা সবসময় কি হচ্ছে, সর্ববহিষ্ঠ কক্ষপথ দ্বিতীয়। আর যত নিউক্লিয়াসের ক্ষেত্রে আধান দেখো 3 থেকে 4, 5, 6, 7 এরকম করে বাড়ছে, তাহলে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বেড়ে যাচ্ছে। প্রোটন সংখ্যা মানে কি, ধনাত্মক আধান চাইবে এই পরমাণুটা যখন কারোর সঙ্গে একটা সমযোজী বন্ধন তৈরি করে থাকবে, ওই বন্ধন ইলেকট্রন জোড়কে, যেহেতু ইলেকট্রন জোড় তার মানে ঋণাত্মক ধর্মী, তাহলে ওকে বেশি করে আকর্ষণ করতে চাইবে। আর এই আকর্ষণ করার ক্ষমতা যত বেশি হবে, তত তার তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পাবে। তাহলে ধনাত্মক আধান বৃদ্ধি পেলে তাহলে তড়িৎ ঋণাত্মকতার মান কি হবে, বৃদ্ধি পাবে। এই জন্য পর্যায় সারণীতে বাম থেকে ডান দিকে গেলে, সামনের দিকে অগ্রসর হলে তড়িৎ ঋণাত্মকতার মান কি হবে, বৃদ্ধি পাবে। ওই জন্য বলা আছে দেখো নির্দিষ্ট পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে। এবার এখানে কারণে কি দেওয়া আছে দেখো, যোজ্যতা কক্ষ অপরিবর্তিত থাকে। ওই যে বলা হলো দ্বিতীয় পর্যায়ে যদি ধরি, দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে কি হচ্ছে, তাহলে সবচেয়ে বাইরের কক্ষপথটা কি হচ্ছে, দ্বিতীয় n = 2। তাহলে এইরকম অবস্থায় কক্ষপথ অপরিবর্তিত থাকছে। তাহলে এই কক্ষপথে ইলেকট্রন একটা একটা করে নতুন করে ঢুকছে এবং নিউক্লিয়াসের আধান যথাক্রমে বাড়ছে। আর নিউক্লিয়াসের আধান যত বাড়বে, তাহলে ওই নিউক্লিয়াসে ধনাত্মক আধান বাড়ার সঙ্গে সঙ্গে বন্ধনী ইলেকট্রনকে বেশি করে আকর্ষণ করবে, বন্ধনী সৃষ্টিকারী ইলেকট্রনকে বেশি করে আকর্ষণ করে। তাহলে যত আকর্ষণ বাড়বে, তত তড়িৎ ঋণাত্মকতার মান বাড়বে। এবার নির্দিষ্ট শ্রেণীতে উপর থেকে নিচের দিকে যাব। তাহলে উপর থেকে নিচের দিকে গেলে দেখো কোন একটা নির্দিষ্ট শ্রেণীতে এই নিউক্লিয়াস যত নিচের দিকে যাব, তত নতুন নতুন কক্ষপথ আসবে। অর্থাৎ নিউক্লিয়াস থেকে এই যে দূরত্ব সর্ববহিষ্ঠ কক্ষপথের বৃদ্ধি পাবে। তাহলে ওই সর্ববহিষ্ঠ কক্ষপথের ইলেকট্রন যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হবে, তাহলে ওই ইলেকট্রনকে যে টানার প্রবণতা নিউক্লিয়াসের মাধ্যমে, সেই টানার প্রবণতা কি হবে, তুলনামূলক কম হবে, কারণ দূরত্ব তো বৃদ্ধি পাচ্ছে। এই কারণে কি বলা হয়েছে যে যত উপর থেকে নিচের দিকে যাব, নির্দিষ্ট শ্রেণীতে তড়িৎ ঋণাত্মকতার মান কমবে। এবার কারণ দেখো নতুন নতুন কক্ষপথ যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে পরমাণুর আয়তন বৃদ্ধি পাচ্ছে, ফলে নিউক্লিয়াসের বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে আকর্ষণ করার ক্ষমতা হ্রাস পায়। এই হলো আমাদের পর্যায় সারণীতে কিভাবে তড়িৎ ঋণাত্মকতা পরিবর্তিত হয়। এরপরে আমরা পড়ব পর্যায় সারণীতে তড়িৎ ঋণাত্মকতা
কিসের উপর নির্ভর করে? ইএন এর মান নির্ভর করে দেখো নির্ভর করে কিসের উপর? এক হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, কারণ পরমাণু ক্রমাঙ্ক যদি বৃদ্ধি হয়, পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পেলে তাহলে নিউক্লিয়াস ধনাত্মক আধান বৃদ্ধি পাচ্ছে, আর নিউক্লিয়াসে ধনাত্মক আধান বৃদ্ধি পেলে তত বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে নিজের দিকে বেশি করে টানার চেষ্টা করবে, ওই জন্য এর উপর নির্ভর করছে। তবে এটা নির্দিষ্ট পর্যায়ের ক্ষেত্রে যত নিচের দিকে যাবো কিন্তু কমে যাচ্ছে, যদিও সেক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পাচ্ছে। যাই হোক, এমনি সাধারণভাবে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পেলে এক একক করে তাহলে নিউক্লিয়াস কি করবে? ওই ইলেকট্রন জোড়কে নিজের দিকে টানার প্রবণতা বেশি দেখাবে। দুই হচ্ছে পরমাণুর আয়তন। এই আয়তনটা এই যে বলা হয়েছে, যত আয়তন বাড়বে তাহলে বাইরের কক্ষপথের দূরত্ব অনেক নিউক্লিয়াস থেকে বৃদ্ধি পাবে সর্বস্থ কক্ষপথে, ফলে ইএন এর মান কি হবে? ধীরে ধীরে কমবে। তাহলে পরমাণু ক্রমাঙ্ক, পরমাণুর আকার, এছাড়া আকার বা আয়তন বলা যেতে পারে। আর তিন হচ্ছে যেমন কক্ষপথ সংখ্যা, এছাড়াও অনেক জিনিস আছে। যাই হোক, এখন আমরা এই তিনটে জেনে রাখি। তাহলে পরমাণু ক্রমাঙ্ক, পরমাণুর আয়তন আর কক্ষপথ সংখ্যা যত বৃদ্ধি পাবে তাহলে নিউক্লিয়াস থেকে তাহলে ইলেকট্রনের দূরত্ব বৃদ্ধি পাবে, বন্ধন জোড় ইলেকট্রনের, আর যত দূরত্ব বৃদ্ধি পাবে তত কি হবে? আকর্ষণ করার ক্ষমতা কমবে, তো ঋণাত্মকতার মান কমবে। আচ্ছা, এরপরে আমরা বলবো দ্বিতীয় পর্যায়ের মৌলদের ক্ষেত্রে কিভাবে তড়িৎ ঋণাত্মকতা পরিবর্তিত হয়। কিছু উদাহরণ দেখব। দেখো, আমরা তড়িৎ ঋণাত্মকতা দ্বিতীয় পর্যায়ের মৌল বলতে এখানে ধরে নিচ্ছি লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, এইগুলো ধরলাম। এবার এর পরমাণু ক্রমাঙ্ক 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে এখানে একটা জিনিস দেখো, ইলেকট্রন বিন্যাস যদি দেখি, ইলেকট্রন বিন্যাস প্রথমে কে কক্ষে আর এল কক্ষে, কে তে দুটো, এল এ কত? 1, এইভাবে 2 হবে, 2, 3, 2, 4, 2, 5, 2, 6, 2, 7, এইভাবে ইলেকট্রন বিন্যাস আছে। অর্থাৎ একটা জিনিস এখান থেকে বোঝা যাচ্ছে, এই দ্বিতীয় পর্যায়ের মৌলের ক্ষেত্রে এটা যদি নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসের বাইরে সর্বস্থ কক্ষপথ যেটা ইলেকট্রন ব্যবহার করছে সেটা হচ্ছে 2 নম্বর কক্ষপথ। তাহলে সর্বস্থ কক্ষপথ অপরিবর্তিত এবং ওই কক্ষপথে ইলেকট্রন ঢুকছে, কিন্তু নিউক্লিয়াসের আধান দেখো, এখানে প্রোটন সংখ্যা 3, প্রোটন সংখ্যা 4, প্রোটন সংখ্যা 5 করে এখানে প্রোটন সংখ্যা 9। প্রোটন সংখ্যা মানে কি? ধনাত্মক আধান, যত প্রোটন সংখ্যা বৃদ্ধি মানে ধনাত্মক আধান বৃদ্ধি পাচ্ছে। তাহলে নিউক্লিয়াস ধরো কোনো একটা, এই পরমাণু একটা ইলেকট্রন অন্য কোনো পরমাণু আরেকটা ইলেকট্রন নিয়ে এখানে একটা সমযোজী বন্ধন তৈরি হচ্ছে। এই যে সমযোজী বন্ধন যে তৈরি হবে, এই বন্ধনে দুটো ইলেকট্রন যে মিনিমাম আছে, এই দুটো ইলেকট্রন মানে ঋণাত্মক ধর্মী, তাহলে ওই ইলেকট্রনকে যত নিউক্লিয়াসের আধান বাড়বে তত কি করবে? ওই নিউক্লিয়াস ধনাত্মক আধান বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেশি করে ইলেকট্রন জোড়কে নিজের দিকে টানার চেষ্টা করবে, আর যত নিজের দিকে বেশি টানার চেষ্টা করবে তত কি হবে? তার তড়িৎ বেশি হবে। ওই জন্য দেখো, লিথিয়াম থেকে ফ্লুরিনের দিকে গেলে ফ্লুরিনের ধনাত্মক আধানের মান বেশি, তার জন্য কি হবে? ফ্লুরিনের তড়িৎ সবচেয়ে বেশি হবে, লিথিয়ামের সবচেয়ে কম হবে। তাহলে অর্ডারটা কি হবে? লিথিয়াম লেস দেন বেরিলিয়াম, লেস দেন বোরন, লেস দেন কার্বন, লেস দেন নাইট্রোজেন, লেস দেন অক্সিজেন, লেস দেন ফ্লুরিন, এই হচ্ছে অর্ডার। এবার এখানে আরেকটা জিনিস দেখো, যদি নির্দিষ্ট এটা হলো দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে ধরলাম। এবার একটা ধরো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই চারটে মৌল, এগুলোকে যদি দেখা যায় দেখবে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা হচ্ছে সেকেন্ড পর্যায়ের মৌল, এটা হচ্ছে থার্ড পর্যায়ের মৌল, তৃতীয় পর্যায়ে, এটা হচ্ছে চতুর্থ, এটা হচ্ছে পঞ্চম পর্যায়ে। তাহলে নিউক্লিয়াসের বাইরে এক্ষেত্রে কক্ষপথ সংখ্যা, এটা ধরো নিউক্লিয়াস যদি ধরি, নিউক্লিয়াসের বাইরে দুটো কক্ষপথ ব্যবহার হচ্ছে। এইরকম করতে করতে সর্বস্থ কক্ষপথ তার মানে 2, এর ক্ষেত্রে 3, এর ক্ষেত্রে সর্বস্থ কক্ষপথ 4, এর ক্ষেত্রে সর্বস্থ কক্ষপথ 5। অর্থাৎ বোঝাতে চাচ্ছি
যত ফ্লুরিন থেকে আয়োডিনের দিকে যাচ্ছি তত কি হচ্ছে, নিউক্লিয়াসের বাইরে নতুন নতুন কক্ষপথ এই যে আসছে, এই কক্ষপথ সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। আর কক্ষপথ বাড়া মানে কি, আয়তন, পরমাণুর আয়তন বেড়ে যাচ্ছে। তাহলে এই যে নিউক্লিয়াসের ধনাত্মক আধান, তাহলে যত দূরের ইলেকট্রন থাকবে তাকে আকর্ষণ করার বা সেই ইলেকট্রন জোড়কে আকর্ষণ করার যে প্রবণতা সেটা কম হবে। এই জন্য পর্যায় সারণীতে যখন আমরা নিচের দিকে যাব, তাহলে নির্দিষ্ট শ্রেণীতে উপর থেকে নিচের দিকে গেলে তড়িৎ মান কি হবে, কমবে। এই কারণে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের যদি তড়িৎ দেখি, আয়োডিনের তড়িৎ সবচেয়ে কম হবে, ফ্লুরিনের সবচেয়ে বেশি। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই হচ্ছে এদের ক্রম। এছাড়া তড়িৎ-ঋণাত্মকতাকে আমরা নির্ণয় করি সেটা একটা স্কেলের মাধ্যমে ব্যবহার করি, স্কেলের দ্বারা। এই স্কেলের মধ্যে সবথেকে প্রচলিত স্কেল হচ্ছে পাউলিং স্কেল। পাউলিং স্কেলে তড়িৎ-ঋণাত্মকতা মাপা হয়, এটা সবচেয়ে প্রচলিত স্কেল। আর এই স্কেল অনুযায়ী সর্বাধিক তড়িৎ-ঋণাত্মক মৌল হচ্ছে তোমার ফ্লুরিন। ফ্লুরিনের পাউলিং স্কেলে তড়িৎ-ঋণাত্মকতার মান হবে, ফ্লুরিনের ক্ষেত্রে পাউলিং স্কেলে তড়িৎ-ঋণাত্মকতার মান 4। এই হলো মোটামুটি তড়িৎ-ঋণাত্মকতা কিভাবে পর্যায় সারণীতে পরিবর্তিত হয় তার কিছু উদাহরণ। আরেকটা জিনিস একটু জেনে রাখবে, যে আমরা যে পড়েছি প্রথমের দিকে পর্যায় সারণীতে এ বি দুটো সাবগ্রুপ আছে না, এই যে সাবগ্রুপের ক্ষেত্রে এই সাবগ্রুপের ক্ষেত্রে এ সাবগ্রুপ অপেক্ষা কোনো নির্দিষ্ট সাবগ্রুপ দুটোকে যদি ধরা হয়, অর্থাৎ 1A আর 2A এরকম টাইপের যদি কোনো একটা নির্দিষ্ট পর্যায়ে দুটো সাবগ্রুপকে ধরা হয়, তাহলে নির্দিষ্ট সাবগ্রুপের ক্ষেত্রে এ আর বির মধ্যে এ আর বি মধ্যে তুলনা করলে এ অপেক্ষা বি এর তড়িৎ-ঋণাত্মকতার মান বেশি হয়। এ অপেক্ষা বি এর তড়িৎ-ঋণাত্মকতার মান বেশি হয়, বি গ্রেটার দেন এ। এইটা একটু জেনে রাখবেন। আচ্ছা, এরপরে বলবো জারণ বিজারণ ক্ষমতা। পর্যায় সারণীতে জারণ বিজারণ ক্ষমতা কিভাবে পরিবর্তিত হয়। আচ্ছা, জারণ আর বিজারণ জিনিসটা জানো মোটামুটি। ইলেকট্রন বর্জন মানে জারণ আর গ্রহণ মানে বিজারণ। এবার জারণ বিজারণ ক্ষমতাটা দেখো, এখানে একটা লেখা আছে, এটা যে মৌলে যত ইলেকট্রন গ্রহণের প্রবণতা যত বেশি থাকবে, যে যত বেশি করে ইলেকট্রন গ্রহণ করবে সে তত শক্তিশালী জারণ। কারণ ধরো নিচ্ছি 2+, এই দুটো ইলেকট্রন গ্রহণ করে এম হলো, তাহলে এই যে প্রসেসটা হচ্ছে বিজারণ। আর এই যে M2+ এর নিজে হবে কি জারক পদার্থ। এবার সেই অনুযায়ী তাহলে কি হবে, কোনো মৌলে যত ইলেকট্রন গ্রহণের প্রবণতা যত বেশি হবে সে তত শক্তিশালী জারক হবে। আবার বিপরীত ক্রমে যে মৌল যত সহজে ইলেকট্রন ত্যাগের প্রবণতা দেখাবে সে তত শক্তিশালী বিজারক। এবার সেই অনুযায়ী পর্যায় সারণীতে জারণ বিজারণ ধর্ম কিভাবে পরিবর্তিত হয়। দেখো, নির্দিষ্ট পর্যায়ে যদি বাম থেকে ডান দিকে গেলে জারণ ক্ষমতা বাড়বে, আর বিজারণ ক্ষমতা কমবে। অনুরূপে এই নিচের দিকে, অর্থাৎ এটা হচ্ছে পর্যায়ে হলো, তাহলে নির্দিষ্ট পর্যায়, আর এটা হচ্ছে নির্দিষ্ট শ্রেণীতে উপর থেকে নিচের দিকে গেলে তাহলে জারণ ক্ষমতা বিপরীত হবে। জারণ কি হবে, জারণ ক্ষমতা এটা বাড়ছে, তার মানে ওটা হবে কমবে। আর বিজারণ ক্ষমতা এই বরাবর বাড়বে। এবার দেখো, এই কি জারণ ক্ষমতা বাড়ছে, যদি দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোকে যদি ধরি, লিথিয়াম, এটার ক্ষেত্রে নির্দিষ্ট পর্যায়ে এরকম হবে, যেটা ধরে নিচ্ছি একটা, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, এই বরাবর গেলে দেখবে যত লিথিয়াম থেকে ফ্লুরিনের দিকে যাব তত কি হবে, ফ্লুরিনের ইলেকট্রন গ্রহণের প্রবণতা বাড়বে। তাহলে ইলেকট্রন গ্রহণের প্রবণতা লিথিয়াম থেকে ফ্লুরিনের দিকে যত বাড়ছে, তাহলে ওর জারণ ক্ষমতা তত কি হবে, যত ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বাড়ছে, তাহলে ও শক্তিশালী জারক পদার্থ হিসেবে শক্তিশালী জারক পদার্থ বা জারণ ক্ষমতা ওর ক্ষেত্রে কি হবে, সবচেয়ে বেশি হবে। তাহলে সেই অনুযায়ী যদি করি, তাহলে সবচেয়ে বেশি ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, বেরিলিয়াম, লিথিয়াম, এইভাবে হলো। এবার তৃতীয় পর্যায়ের মৌলগুলোকে যদি ধরি, তৃতীয় পর্যায়ের মৌলের ক্ষেত্রে ধরো
সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। ওই অনুরূপভাবে যত সোডিয়াম থেকে ক্লোরিনের দিকে যাব তত জারণ ক্ষমতা কি হবে, বাড়বে। তাহলে সোডিয়াম লেস দেন ম্যাগনেসিয়াম লেস দেন অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। এই হচ্ছে জারণ ক্ষমতার ক্রম। এবার দেখো নির্দিষ্ট শ্রেণীতে যদি আমরা হ্যালোজেন মৌলগুলোকে যদি ধরি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাহলে ফ্লোরিনের ইলেকট্রন গ্রহণের ক্ষমতা অনেক বেশি। তাহলে ফ্লোরিনের কি হবে, জারণ ক্ষমতা সবচেয়ে বেশি, ক্লোরিন তারপর ব্রোমিন তারপর আয়োডিন। অর্থাৎ নিচের দিকে গেলে জারণ ক্ষমতা কি হবে, ধীরে ধীরে কমবে। আবার বিজারণ ক্ষমতা যদি ধরি তাহলে বিজারণ ক্ষমতা বাড়বে, কারণ এখানেই বলা আছে জারণ ক্ষমতা যখন কমছে অনুরূপভাবে বিজারণ ক্ষমতা আবার কি হচ্ছে, বাড়ছে। তাহলে এই জারণ বিজারণ ধর্ম কিভাবে বা জারণ বিজারণ ক্ষমতা কিভাবে পর্যায় সারণীতে পরিবর্তিত হয় এটা একটু ভালো করে দেখবে। এরপরে ধাতব অধাতব ধর্ম আমরা পড়ব। ধাতব অধাতব ধর্ম, ধাতব ধাতব ও অধাতব, অধাতব। দেখো পর্যায় সারণীতে যদি বাম থেকে ডান দিকে যায়, মানে নির্দিষ্ট পর্যায়ে বাম থেকে ডান দিকে, তাহলে এক্ষেত্রে কি হবে, বাম থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম কমবে ও অধাতব ধর্ম বাড়বে। যেমন এক্ষেত্রেও এরকম লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। আমরা মোটামুটি যেটা সবাই জানি যে অক্সিজেন, ফ্লুরিন এগুলো সব কি হচ্ছে, অধাতব পদার্থ। ওই জন্য তাহলে এখানেও দেখো ধাতব ধর্ম কি বলা আছে, নির্দিষ্ট পর্যায়ে বাম থেকে ডান দিকে কমবে। তাহলে সব থেকে বেশি লিথিয়াম, ধীরে ধীরে এইভাবে ফ্লোরিনের দিকে গেলে কমবে। আবার নির্দিষ্ট শ্রেণীতে উপর থেকে নিচের দিকে যখন যাব, উপর থেকে নিচের দিকে গেলে তাহলে সেক্ষেত্রে কি হবে, ধাতব ধর্ম বাড়বে, অধাতব ধর্ম কমবে। ধাতব ধর্ম অধাতব ধর্ম বাড়বে কমবে, এটা দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লোরিন হচ্ছে কি অধাতব মৌল, ধীরে ধীরে এইগুলোর মধ্যে যত নিচের দিকে যাবো এগুলো সব অধাতব, কিন্তু ধাতব ধর্ম ধীরে ধীরে বাড়বে, অধাতব ধর্ম ধীরে ধীরে কমবে। অর্থাৎ ফ্লোরিন সবচেয়ে বেশি অধাতব চরিত্র দেখাবে, ধীরে ধীরে যত নিচের দিকে যাচ্ছি আয়োডিনের দিকে গেলে ধাতব ধর্ম ধীরে ধীরে বাড়বে। তাহলে লেস দেন আয়োডিনের সবচেয়ে বেশি হবে ধাতব ধর্ম। আবার অধাতব ধর্ম দেখলে সব থেকে বেশি হবে কে, এটা ধাতব যদি ধরা হয়। আবার অধাতব যদি হতো, অধাতব দিক দিয়ে দেখা যাবে কি ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিনে ফ্লোরিন সবচেয়ে অধাতব ধর্ম, ফ্লোরিনের অধাতব ধর্ম সবচেয়ে বেশি, নিচের দিকে যত যাচ্ছে তত কমবে। আর আয়োডিনের সবচেয়ে কি হবে, অধাতব ধর্ম কম হবে। এইভাবে ধাতব অধাতব ধর্মগুলো করবে। এরপরে এখানে অ্যাসিড ধর্ম একটু জেনে রাখো। অ্যাসিড ধর্ম এইখানে কয়েকটা আমরা একটু মৌল আকারে ধরি। ফসফরাস, তার এটা তৃতীয় পর্যায়ের মৌল একটা ধরছি তৃতীয় পিরিয়ডের ক্ষেত্রে। তৃতীয় পর্যায়ে ফসফরাস, সালফার, ক্লোরিন, এইভাবে যদি কয়েকটাকে ধরি, দেখো এদের অক্সাইডগুলো যদি ধরি, অক্সাইডগুলো P2O5 ফসফরাস পেন্টা অক্সাইড, SO3 সালফার ট্রাই অক্সাইড, এটা Cl2O7। এইভাবে যদি এগুলোকে ধরলে দেখা যাচ্ছে, দেখো তো এখানে ফসফরাসের জারণ স্তর কত, ফসফরাসের জারণ স্তর দেখো, অক্সিজেন এগুলো তো সবে -2 করে আছে, তাহলে -2 করে 5 -10 হলো। তাহলে এটাকে +10 করতে গেলে ফসফরাস কি হবে, +5 থাকবে, কারণ +5 আর 2 করলে +10 হলো। আর অক্সিজেনে একটা -2 করে 5 হলে কত, -10, ওভারঅল 0 হলো। আবার সালফার ট্রাই অক্সাইডে অক্সিজেন -2, তাহলে এটা কত হলো, -6, তাহলে এটা তখন কি হবে, +6। আবার ক্লোরিনের ক্ষেত্রে এটাতে দেখো, এটা 7 × 14 14, তাহলে 14 বা 14 করতে গেলে 2 আছে, এটা +7 হতে হবে। তাহলে জারণ সংখ্যা এটা 5 6 7,
ধনাত্মক এই জারণ সংখ্যা যত বৃদ্ধি পাবে তত অ্যাসিড ধর্ম বাড়বে। তাহলে অ্যাসিড ধর্মের ক্রম কি হবে? অ্যাসিড ধর্ম যত জারণ সংখ্যা বাড়বে তত অ্যাসিড ধর্ম বাড়বে। ওই জন্য অ্যাসিড ধর্ম সবচেয়ে কি হবে? Cl2O7, তারপরে SO3, তারপরে P2O5, এইভাবে অ্যাসিড ধর্মগুলো আমরা করতে পারি। এখানে আরেকটা জিনিস, ধরো সবগুলোর ক্ষেত্রে যদি ধরি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, তাহলে এর অক্সাইড কি হবে? Na2O, এর কি হবে? MgO, এর কি? Al2O3, এর SiO2, এর ক্ষেত্রে P2O5, এর ক্ষেত্রে SO3 ধরলাম, এর ক্ষেত্রে Cl2O7 ধরলাম। প্রত্যেকটা জারণ সংখ্যা যদি ধরি তাহলে এখানে কি হবে? -2, 0 করতে গেলে -2, তাহলে এখানে 2 আছে, +1 যদি হয় +1 × 2 তাহলে +2, তাহলে এই ক্ষেত্রে জারণ স্তর সোডিয়ামের +1, এই ক্ষেত্রে -2 হলে এটা তাহলে +2 হতে হবে 0 করতে গেলে। এর ক্ষেত্রে -2 × 3 -6, তাহলে এখানে 2 আছে, 6 করতে গেলে +3। একই রকম ভাবে -2 -4, তাহলে এখানে +4, আর একটু আগে এটা +5 +6 +7 হয়েছে। তাহলে জারণ সংখ্যার হিসাবে যদি দেখা যায় সবচেয়ে বেশি জারণ সংখ্যা Cl2O7 এর ক্লোরিনের, তাহলে যত জারণ সংখ্যা বাড়বে তত অ্যাসিড ধর্ম বাড়বে। আর সবচেয়ে কম কে? সোডিয়াম +1, তারপর +2 +3 +4 +5 +6 +7, তাহলে সবচেয়ে অ্যাসিড ধর্ম কার বেশি হবে? Cl2O7 লেস দেন। এটা তাহলে কি হলো? অ্যাসিড ধর্ম কার বেশি কম, এই অর্ডারটা এইভাবে করা যায়। এবার আমরা পড়ব পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান কোথায়। দেখো এখানে লেখাই আছে পর্যায় সারণীতে হাইড্রোজেনকে আমরা যখন পর্যায় সারণী দেখেছিলাম সেক্ষেত্রে ক্ষার ধাতুর সঙ্গে 1A তে কিছু বসানো যেতে পারে টেবিলে, আবার হ্যালোজেন মৌল অর্থাৎ 7 এর সঙ্গে একে পর্যায় সারণীতে বসানো যেতে পারে। এবার আমরা কেন একে ক্ষার ধাতুর সঙ্গে বসাবো বা একে হ্যালোজেন মৌলের সঙ্গে ওই একই শ্রেণীতে বসাবো? তাহলে নিশ্চয়ই ক্ষার ধাতুর কিছু সাদৃশ্য আর হ্যালোজেন মৌলের কিছু ধর্মের সাদৃশ্য এই হাইড্রোজেন মৌলের মধ্যে দেখা যায়। এই জন্য একে হয় আমরা কখনো 1A তে বসাতে পারি বা 7A তে হ্যালোজেনের সঙ্গে বসাতে পারি। এবার সেই ধর্মগুলো কি কি সাদৃশ্য দেখা যায়, প্রথমে আমরা তাহলে ক্ষার ধাতুর সঙ্গে যে সাদৃশ্য সেগুলো দেখি। দেখো যোজ্যতা যদি দেখি, যোজ্যতা হাইড্রোজেন যোজ্যতা কত? 1, আর ক্ষার ধাতুর যোজ্যতা কত? 1। তাহলে সোডিয়াম, পটাশিয়াম এগুলোর ক্ষেত্রে যোজ্যতা কত? 1, 2। এবার যদি এদের হাইড্রোজেনকে যদি তুলনা করা হয় ক্ষার ধাতুর সঙ্গে, দেখো সোডিয়াম, পটাশিয়াম এরা কি তড়িৎ ধনাত্মক প্রকৃতির অনুরূপে হাইড্রোজেনও কি তড়িৎ ধনাত্মক প্রকৃতির বা তড়িৎ ধনাত্মক মৌল যাকে বোঝায় প্রকৃতির মৌল। এছাড়া 3 নম্বরে ধরো হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা যদি দেখি, হাইড্রোজেনের ক্ষেত্রে ক্ষার ধাতুর মতো বিজারণ ধর্ম আছে, তাহলে বিজারণ ধর্ম ক্ষার ধাতু নেই, হাইড্রোজেন আর ক্ষার ধাতু মানে সোডিয়াম, পটাশিয়াম এদের মতো এদের কি আছে? বিজারণ ধর্ম আছে। আবার আরেকটা ধরো পয়েন্ট 4 নম্বর যদি ধরি, ক্ষার ধাতুর মতো হাইড্রোজেন সুস্থিত অক্সাইড গঠন করে, যেমন অক্সাইড গঠন। ধরো সোডিয়াম Na2O, পটাশিয়াম K2O তৈরি করে, তেমনি হাইড্রোজেন H2O তৈরি করতে পারে। তাহলে সুস্থিত অক্সাইড গঠন করতে পারে। সুস্থিত কথাটা লিখে দিই, সুস্থিত। এই ধর্মগুলো ক্ষার ধাতুর ধর্মের ন্যায় হাইড্রোজেন থাকার জন্য একে কি 1A তে বসানো যেতে পারে। এরপরে এবার 7B তে বা 7A তে আমরা কেন হ্যালোজেন মৌলের সঙ্গে বসাবো? এখানে AB কোন দেখো কিছু বইতে 7B হ্যালোজেনকে দেওয়া আছে, আবার ওই আগে বলা হয়েছিল
আমেরিকান পদ্ধতি, আইউপ্যাক পদ্ধতি আর ইউরোপিয়ান ম্যান্ডেলিক পদ্ধতি। এখানে যেটা করা আছে দেখবে এটা আমেরিকান পদ্ধতিতে করা আছে সিএস প্রথা অনুযায়ী। এরপরে দেখো খাদ ধাতুর সঙ্গে খাদ ধাতু হলো। এরপরে আমরা হ্যালোজেন মৌলের সঙ্গে সাদৃশ্য দেখব। হ্যালোজেন মৌলের সঙ্গে সাদৃশ্য দেখো দ্বিপরমাণু জিনিসটা কি? দ্বিপরমাণু। যেমন হাইড্রোজেন H2, তাহলে হ্যালোজেন মৌল কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই সমস্ত যদি ধরি এগুলো কি হচ্ছে? দ্বিপরমাণু। তাহলে এরা সবাই কি হচ্ছে? একের দাগে দ্বিপরমাণু। আবার ক্লোরিনের ন্যায় হাইড্রোজেন কি হবে? গ্যাসীয় প্রকৃতি। আর অধাতু, গ্যাস এবং অধাতু। ক্লোরিনের মতো গ্যাস আর অধাতু, হাইড্রোজেনের অনুরূপভাবে ওই গ্যাস আর অধাতু। এবার তিনের দাগে দেখো, তিনের দাগে আমরা বলতে পারি কি? হ্যালোজেন মৌলগুলো যখন ধাতুর সঙ্গে যুক্ত হয়ে যেমন হ্যালাইড গঠন করে, যেমন ধরো সোডিয়ামের সঙ্গে হ্যালোজেন ফ্লোরিন যুক্ত হলে NaF, NaCl, NaBr, এগুলোকে হ্যালাইড যৌগ বলছি। হ্যালাইড গঠন করে। তেমনি হাইড্রোজেনও সোডিয়ামের সঙ্গে হাইড্রাইড গঠন করে, যেমন সোডিয়াম হাইড্রাইড NaH, পটাশিয়াম হাইড্রাইড KH, এইভাবে হাইড্রাইড যৌগ গঠন হয়। এই ধর্মগুলো অর্থাৎ এই যে ধর্মগুলো যেগুলো বলা হলো এগুলো হ্যালোজেনের মতো হাইড্রোজেনের ধর্ম, এই জন্য একে 7a-তেও আবার বসানো যায়। এই কারণে হাইড্রোজেনকে কি বলা হয়? পর্যায় সারণীর দুষ্ট মৌল বা নটি এলিমেন্ট। কারণ যেহেতু একে খাদ ধাতুর সঙ্গে বসানো যাচ্ছে, আবার হ্যালোজেন মৌলের সঙ্গে একসঙ্গে বসানো যাচ্ছে, এই জন্য হাইড্রোজেনকে কি বলা হয়? পর্যায় সারণীর দুষ্ট মৌল। দুষ্ট মৌল, এটা একটু ভালো করে পড়বে। এবার আমরা পর্যায় সারণীতে এটা একটু অন্যরকম জিনিস একটু জেনে রাখো, যে কিছু মৌলের ধরো 105, 102, 107 এইসব মৌল, 100-র উপরে যে মৌলগুলো আছে তাদের নামকরণ কি করে করব? এটা আইউপ্যাক পদ্ধতিতে একটা নামকরণ নিয়ম করা হয়েছে। 0 হলে নীল, 1 হলে আন, 1, 2, এটা হলে বাই, এটা হলে ট্রাই, এইভাবে 4 হলে কোয়াড, 5 হলে পেন্ট, 6 হলে হেক্স, 7 হলে হেপ্ট, 8 হলে অক্ট, আর 9 হলে ENN। এইভাবে ধরা হয়। আর সবার শেষে IUM কথাটা যোগ হয়। তাহলে ধরো 100 নামকরণ করতে গেলে আমরা কিরকম ভাবে নামকরণ করবো? 100 প্রথমে 1 কে কি বলি? আন, আন। তারপরে কি হবে? 0 কে নীল, NIL, আবার একটা 0 নীল, শেষে কি যোগ হবে? IUM। আবার ধরো 103 করবো, তাহলে আন, নীল, 3 হলে ট্রাই, শেষে IUM, তাহলে দুটো আই হবে, একটা আই থাকবে, UM। আবার 111 করতে গেলে কি হবে? 1 হলে আন, নীল, আন, শেষে IUM যোগ হয়ে গেল। এইভাবে 100-র উপরে নামকরণ করা হয়। আর সংকেত আকারে কি লেখা হবে? তাহলে প্রথমটা বড় লিখতে হবে ইউ, যেহেতু আন, ইউ, তারপরে নীল ছোট হাতে N, আবার নীল N, আবার 103 কে কি করা? ইউ, তারপর নীল N, শেষে 3 টি। আর 111 কে তাহলে কি হবে? ইউ, তিনটে ইউ। এটা হচ্ছে সংকেত, এটা নাম, এটা সংকেত। এইগুলো একটু পড়বে।